যেটা পড়াবো সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজেস। মনে রাখতে হবে প্রিপোজিশনাল ফ্রেজ আমাদের প্রায় প্রত্যেক দিনই কথাবার্তা লেখা এর মধ্যে এটা কাজে লাগে, খুব বহুল প্রচলিত, প্রচলিত বললে ভুল হবে, বহুল ব্যবহৃত। সুতরাং প্রিপোজিশনাল ফ্রেজগুলো আমাদের শিখে নিতে হবে। আজকে আমি 5-6টা প্রিপোজিশনাল ফ্রেজের কথা বলছি। প্রথমে ধরা যাক অ্যাকর্ডিং টু। অ্যাকর্ডিং টু এটার মানে হচ্ছে অনুসারে। অনুসারে ধরো যদি বলি তুমি যদি কিছু ফেলে দাও বা ছেড়ে দাও, ফেলে দাও অথবা ছেড়ে দাও, তবে মধ্যাকর্ষণ শক্তির নিয়ম অনুযায়ী তার মাটিতে তুমি যদি কিছু ছেড়ে দাও, মানে এরকম যদি কিছু ফেলে দাও, ছেড়ে দাও, তাহলে সেটা মাটিতে পড়ে। কেন পড়ে? মধ্যাকর্ষণ শক্তির নিয়ম অনুযায়ী। মধ্যাকর্ষণ শক্তি হচ্ছে পৃথিবী তার কেন্দ্রবিন্দু থেকে সমস্ত বস্তুকে তার কেন্দ্রবিন্দুর দিকে আকর্ষণ করে। এইবার দেখো কি করে এই সেন্টেন্সটা কী করে করবো। সাবজেক্ট কোনটা? তুমি যদি কোনো কিছু ফেলে দাও বা ছেড়ে দাও, তবে মধ্যাকর্ষণ শক্তির নিয়ম অনুযায়ী তা মানে সেটা, সেই বস্তুটা। এইবার তুমি যদি কিছু ফেলে দাও বা ছেড়ে দাও, হ্যাঁ, এইখানে আমরা কন্ডিশনাল সেন্টেন্সে বলেছিলাম জিরো কন্ডিশনাল। মনে করে দেখো, জিরো কন্ডিশনালে বলেছিলাম যে যেগুলো নিত্য জিনিস, তুমি যাই ফেলো না কেন মাটিতে এসে পড়বেই, এটা জিরো কন্ডিশনালের মধ্যে পড়ে। সেখানে শুরু হয় কী দিয়ে? ইফ দিয়ে। তাহলে কী হবে? If you drop anything, তাহলে ইফ ক্লজ দিয়ে শুরু হলে এখানে একটা কি আসবে? কমা। তা মাটিতে পড়বে, মানে মাটিতে এসে, মাটির উপরে এসে পড়বে। তাহলে drop anything, it will come. কোথায় আসবে? মাটিতে পড়বে। তাহলে if you drop anything, it will come to the ground. অ্যাকর্ডিং টু, অনুসারে। কোন নিয়মে আসে? মাধ্যাকর্ষণ শক্তি নিয়ম অনুযায়ী। অ্যাকর্ডিং টু দি ল, সূত্র, ল অফ গ্র্যাভিটেশন। দেখি কোথাও বানান ভুল লিখলাম কিনা। If you drop anything, it will come to the ground according to the law of gravitation. বোঝা গেল? এখানে দেখো আমরা আরেকটা ইংরেজি আমরা করতে পারি। এই অ্যাকর্ডিং টুটা যদি ব্যবহার না করি, অ্যাকর্ডিং টু না করে এই অ্যাকর্ডিং টু দ্য ল, এখানে আমরা আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজও ব্যবহার করতে পারি। সেটা কি? এটা পরে দেখাচ্ছি আবার। অ্যাজ এ রেজাল্ট অফ, লিখলাম RESULT,
অ্যাজ এ রেজাল্ট অফ, এইটার হবে না, এইটা বাদ যাবে, রেজাল্ট অফ গ্র্যাভিটেশনাল ফোর্স, সেখানে হবে অ্যাজ এ রেজাল্ট অফ গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে সেক্ষেত্রে তাহলে আগে সবুজ সবুজ লেখাটা বাদ দাও। প্রথমে হলো ইফ ইউ ড্রপ এনিথিং, এর যদি ছেড়ে দাও, ইট উইল কাম টু দ্য গ্রাউন্ড অ্যাকর্ডিং টু দ্য ল অফ গ্র্যাভিটেশন। তাহলে সেখানে সেন্টেন্সটা হচ্ছিল এইটুকু। এইবার এটাকে আমরা আরেক রকম কীভাবে করতে পারি, ইফ ইউ ড্রপ এনিথিং, ইট উইল কাম টু দ্য গ্রাউন্ড অ্যাজ এ রেজাল্ট অফ গ্র্যাভিটেশনাল ফোর্স। এই হবে, বোঝা গেল? এবার আরেকটা সেন্টেন্স দেখা যাক। ইডির কথা অনুযায়ী, হ্যাঁ, ইডির কথা অনুযায়ী এই দুর্নীতিগ্রস্ত মন্ত্রীটি বিপুল সম্পত্তির অধিকারী হয়েছে বা অর্জন করেছে। এই কথা যদি বলি, ইডির কথা অনুযায়ী, দুর্নীতিগ্রস্ত মন্ত্রীটি বিপুল বা বিশাল স্থাবর সম্পত্তি। কি স্থাবর মানে হচ্ছে যেটা নড়াচড়া করা যায় না, নড়াচড়া হয় না, এক জায়গায় স্থিতি অবস্থা আছে। স্থাবর সম্পত্তির অর্জন করেছে, বা ইডির কথা অনুযায়ী দুর্নীতিগ্রস্ত মন্ত্রীটি বিপুল সম্পত্তির অধিকারী বলতে পারো, অধিকারী। এটা দু তিন রকমের করা যেতে পারে। একটা করা যেতে পারে কি ইডির কথা অনুযায়ী, তাহলে এখানে কি বলবো, কথা ইংরেজিটা আমাদের লিখতে হবে, এখানে এইটুকু লিখলে হবে, অ্যাকর্ডিং টু ইডি দুর্নীতিগ্রস্ত মন্ত্রীটি ডিসকরাপ্ট, সিও এই শব্দটার আগে ব্যবহার করেছি, মিনিস্টার এমআই মিনিস্টার MINIS মিনিস্টার বিপুল সম্পত্তির অধিকারী, স্থাবর সম্পত্তির অধিকারী মানে কি করেছে, অর্জন করেছে, কিনেছে। তাহলে মিনিস্টার মেড হিউজ বিশাল স্থাবর সম্পত্তি মানে যাকে নাড়াচাড়া করা যায় না, ইমুভেবল দেখো এর আগের দিন বলেছিলাম সাফিক্স আর প্রেফিক্স বলেছিলাম। ইনটা হচ্ছে প্রেফিক্স, মুভেবল মানে যাকে নড়ানো চাড়ানো যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়, সেটাকে বলে অস্থাবর। আর স্থাবর বললে পরে যা নড়ানো চাড়ানো যায় না, ইমুভেবল। তাহলে অ্যাকর্ডিং টু ইডি দিস করাপ্ট মিনিস্টার মেড অথবা হ্যাজ মেড, করেছে সম্পত্তির অধিকারী মানে সম্পত্তি করেছে, হ্যাজ মেড হিউজ ইমুভেবল প্রপার্টি। তাহলে অ্যাকর্ডিং টু ইডি দিস করাপ্ট মিনিস্টার হ্যাজ মেড হিউজ ইমুভেবল প্রপার্টি। এখানে এও দেয় অনেকে, দিতে পারো, মেড এ হিউজ
ইমুভেবল প্রপার্টি। হলো। এবার দেখো আরেকটা করা যাক, এটাকে অন্যরকম ভাবে লেখা যায় কি, এটাকে অন্যরকম ভাবে দেখো, আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ আমরা এখানে ব্যবহার করতে পারি। অ্যাকর্ডিং টু ইডি the corrupt minister has made a huge immovable property by means of, এখানে দিলাম না, আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ দেখো ইউজ করছি, by means of his, এটা বাংলার মধ্যে আর লিখিনি, by means of his corrupt তার দুর্নীতির সাহায্যে। তার মানে দুর্নীতিগ্রস্ত মন্ত্রীটি দুর্নীতির সাহায্যে, এখানে আসবে দুর্নীতির সাহায্যে, দুর্নীতির সাহায্যে, এই জায়গাটা দুর্নীতির সাহায্যে বিপুল সম্পত্তির অধিকার, বোঝা গেল, বাই মিনস অফ হিজ করাপশন। অথবা এই যে বাই মিনস অফ করাপশন এখানে লিখতে পারো বাই মিনস অফ হিজ corrupt, CORRUPT, corrupt action, মানে ক্রিয়া, বোঝা গেল। এই বাই মিনস অফ, এখানে একটা জিনিস খেয়াল করে রাখো, বাই মিনস অফ মানে হচ্ছে উপায়, বাই মিনস অফ, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, বাই মিনস অফ উপায়ে, আবার বাই ভার্চু অফ, by virtue, VARTUE, by virtue of, এটার মানে হচ্ছে উপায়। কিন্তু এখানে কিন্তু আমি বাই ভার্চু অফ লিখতে পারবো না। বাই ভার্চু অফ বলতে বোঝায় কোনো গুণের উপায়, সে বিদ্যায় হোক, বুদ্ধি হোক, পরিশ্রম হোক, পরিশ্রম করা সেটাও একটা গুণ, এরকম উপায় বোঝাতে গেলে পরে বাই ভার্চু হয়। আর বাই মিনস অফ কোনো যন্ত্রের সাহায্যে বা অন্য কোনো প্রক্রিয়ার সাহায্যে সেরকম বোঝাতে গেলে পরে বাই মিনস অফ, কোনো যন্ত্রের সাহায্যে বোঝাতে গেলে পরে অসাধু উপায়, এখানে বাই মিনস অফ, বোঝা গেল। তাহলে আমরা অ্যাকর্ডিং টু এর ব্যবহার মোটামুটি বুঝলাম। আরেকটা দেখা যাক অ্যাকর্ডিং টু দিয়ে, আবহাওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আবহাওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ঝড়ের সঙ্গে তোমার এই বৃষ্টির সঙ্গে ঝড়ের দাপটও থাকবে। এটা যদি বলি তাহলে আবহাওয়ার বিজ্ঞপ্তি অনুসারে, বিজ্ঞপ্তি কি এখানে আবহাওয়ার বিজ্ঞপ্তি, ওয়েদার ফোরকাস্ট, আবহাওয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী আবহাওয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী ছোট করে পড়ি।